এই যে গরু আপনি জবাই করতে পারতেছেন না, মানে পশ্চিমবঙ্গের মুসলমানরা পারতেছেন না, আপনাদের কখনো মনে হয় না যে এই মুসলিমদের প্রতিও আমাদের একটা দায় আছে? আপনার কখনো মনে হয় না যে 61 লক্ষ ভোটারকে এইবারে ভোট দিতে দেওয়া হয় নাই, বা এরকম সংখ্যা কম বেশি হতে পারে, এদের প্রতি আপনার কোনো দায়িত্ব আছে? আপনাদের কখনো এটা মনে হয় না? আবার ধরেন যখন দিল্লি ইউনিভার্সিটি, যখন কলকাতা ইউনিভার্সিটিতে আলিগড়ে যখন এনআরসি সিএ নিয়ে প্রচুর পরিমাণ ছাত্রদের উপরে হামলা চালানো হলো, দমন পীড়ন করা হলো, শারজিল ইমামকে গত 10 বছর ধরে কারাগারে রাখা হয়েছে, এই যে বারে বারে এরকম করে দমন নিপীড়নের আওয়াজ শোনা যায়, আমাদের এর প্রতি কোনো দায় আছে, এর প্রতি কোনো দায়িত্ব আছে আমাদের? আপনার মনে হয় না? বা আপনাদের কখনো মনে হয় না যে এই দুই বাংলা টেরিটরি দিয়ে আলাদা করে ফেলা হইলো, কাটাতার দিয়ে আলাদা করে ফেলা হইলো, এই ওনাদের সঙ্গে, পশ্চিম বাংলার সঙ্গে, সে হিন্দু হোক মুসলিম হোক, তাদের সঙ্গে আমাদের কোনো মানে মৈত্রী আছে? আপনাদেরকে এটা ফিল হয় না? আমার তো ফিল হয়। আমি মনে করি যে তাদের প্রতি আমার দায় আছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। প্রথমত, ইতিহাস এমন কোনো বিষয় না যে যেই বিষয়ে আমাদের সবসময় কোনো না কোনো কনক্লুশনে পৌঁছাইতে হবে, উপসংহারে যেতে হবে। ইতিহাস এই নীতি মেনে চলে না। ফলত যে টাইটেল, যে এটা কি দেশভাগ ছিল নাকি আজাদির প্রথম দুয়ার ছিল, এই ব্যাপারে এখনই আমি মনে করি যে এই ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো সময় আসে নাই। কিন্তু এটা নিশ্চিত যে বাংলার, মানে বাংলা বলতে আমি দুই বাংলায় বোঝাচ্ছি, পশ্চিম বাংলা, আমাদের এখানকার বাংলাদেশ, যেটার পূর্ব নাম ছিল পূর্ব বাংলা, এই বাংলার ভাগ্যে স্বাধীনতা একটা অনিবার্য সত্য কথা। ধরুন 1947 সালে যখনই ডিবেট উঠলো বাংলার কপালে কি হবে, বাংলা কোথায় যাবে, বাংলা কি পাকিস্তানের সঙ্গে যাবে নাকি ভারতের সঙ্গে যাবে, আবার বাংলায় কি অখণ্ড থাকবে নাকি বাংলাকে ভাগ করা হবে, এই ডিবেট যখন উঠল তখন আমাদের এখানকার কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, ধরেন আবুল হাশিম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ফজলুল হকরা দাবি তুললেন যে বাংলা অখণ্ড থাকবে এবং বাংলা স্বাধীন থাকবে, বাংলা না ভারতের সঙ্গে যাবে না বাংলা পাকিস্তানের সঙ্গে যাবে। আবুল হাশিমদের যে পজিশন, এখন এই পজিশনের কোনো বাস্তবতা, কোনো সত্য নাই, বাংলা এক নাই, আবার বাংলা স্বাধীনও নাই। বাংলার এক ভাগ এখন স্বাধীন আর এক ভাগ ভারতের সঙ্গে, এই এক ভাগ আবার পাকিস্তানের সঙ্গে ছিল আগে। ফলত এই যে কথা, আবুল হাশিমের যে তথ্য, কিংবা আবুল হাশিমের সঙ্গে তখন আরও যারা বলেছিলেন তাদের যে তথ্য, সেই তথ্যের কোনো রকমের বাস্তবতা এই মুহূর্তে এই অঞ্চলের রাজনীতিতে বিদ্যমান না। কিন্তু দুই বাংলার মধ্যে একটা সাংস্কৃতিক, একটা সামাজিক বোঝাপড়া এবং একটা সামাজিক মিল আছে। আপনি চিন্তা করেন যে যদি আপনি দুই বাংলাকে এক করে দিতেন, 1947 সালে যদি দুই বাংলা এক হতো এবং দুই বাংলা স্বাধীন হতো, তাহলে এই দুই বাংলার মধ্যে ধর্মের বাইরেও, যেমন তখন বেঙ্গল বিধানসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয় 1947 সালের জুন মাসে, যে বাংলা কোথায় যাবে, বাংলা ভাগ হবে নাকি বাংলা এক থাকবে, বেঙ্গল বিধানসভাতেও যখন এই ভোটাভুটি হয়, বেঙ্গল বিধানসভাতেও যখন এই আলোচনা হয় যে কোন দিকে যাবে বাংলা, ঠিক তখনও আপনি যদি দুই বাংলাকে এক করতেন, সেখানেও মুসলিমের সংখ্যাগরিষ্ঠ থাকতো। এখন একটা দেশ হইলেই সেটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ করে তুলতে হবে, এইটা মানে স্বতঃসিদ্ধ না, এটা করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যখন বেঙ্গল বিধানসভায় এই ভোটাভুটি যায়, তখন বেঙ্গল বিধানসভায় কী শর্ত দেওয়া হয় যে এই যে দুই পক্ষ, যে এক পক্ষে হিন্দুরা একটা বিধানসভায়, বিশেষত পশ্চিমবাংলার বিধানসভায় যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, পূর্ব বাংলার বিধানসভাতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কোনো একটা পক্ষে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে বাংলা ভাগের, তাহলে বাংলা ভাগ করা হবে। এটা কেমন আজব ভোটাভুটি! মানে আপনি দুইটা পক্ষ নিয়ে ভোট করতেছেন, সেই দুইটা পক্ষে বলতেছেন কোনো এক পক্ষের যদি মেজরিটি বলে যে আমরা এখানে বাংলা ভাগ চাই, তাহলে বাংলা ভাগ হয়ে যাবে। এটা হয়ে গেছে বর্তমান সরকারের গণভোটের মতো, 70% বাদ দিয়ে 51% লাফালাফি করা। তো তখনকার অবস্থা ঠিক এরকমই ছিল যে আপনি কোনো একটা পক্ষে যদি মেজরিটি হয় বাংলা ভাগ করে ফেলেন, তাহলে বাংলা ভাগ করে ফেলবেন। কিন্তু তখন পূর্ব বাংলার যারা মুসলিমরা ছিলেন, মুসলিম বিধানসভার সদস্যরা ছিলেন, তারা সবাই চেয়েছিলেন যে দুই বাংলা এক থাকবে। অধিকাংশ, নিরঙ্কুশ তখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছিল যে দুই বাংলা এক থাকবে। এখন দেখেন, আমি এরপরে যে আমি যে রাজনৈতিক ব্যাপারটা বলতে চাই, যে দেখেন এই মুহূর্তে পশ্চিমবাংলার যে অবস্থা, আমরা একটু বিশ্ববিদ্যালয় কন্টেক্সট দিয়ে শুরু করি। এবিভিপি পশ্চিমবাংলায় যা করতেছে, এটা ছাত্রলীগের যে বড়তা ছিল গত 16 বছরে, ঠিক একই মডেল। বিজেপি যে তার পরের দিনই এবিভিপি দিল্লি ইউনিভার্সিটিতে হামলা চালাইছে। দিল্লি ইউনিভার্সিটির যেই অঞ্চল, কলকাতা ইউনিভার্সিটিতে হামলা চালাইছে। কলকাতা ইউনিভার্সিটির যেই অঞ্চলে মুসলিম ছাত্ররা বেশি থাকে, নিউ মার্কেট এলাকায়, সেই এলাকায় বহু দোকান পাট ছাত্রদের থাকার জায়গা ভেঙে ফেলা হয়েছে। এটা পুরোপুরি একটা ছাত্রলীগ মডেল। মানে আমি এটা নীতিতে বলি যে
এই বাংলার ছাত্রলীগ আর ওই বাংলার এবিভিপি দুটো এক, এবং দুটোর মধ্যে নানা সময় নানা রকমের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গেছে। যে ছাত্রলীগ যেই মডেলে এখানে রাজনীতি করে, একই মডেলে এবিভিপি পশ্চিমবঙ্গে রাজনীতি করে। অথবা একটু ঘুরায় বললেও যে পশ্চিমবঙ্গে এবিভিপি যেই মডেলে রাজনীতি করে, একই মডেলে ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করে বা রাজনীতি করতে চায়, রাজনীতি করেছে বিভিন্ন সময়। তো ফলত এই যে নানা রকমের সংকট তৈরি হইতেছে, আজকে একটা নোটিশ দেখলাম, আমি এটা সত্যাসত্য নির্ধারণ করার সময় পাইনি, যে আবারও বোধহয় গরু জবাই করা নিষেধ করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলা। আমি একটা নোটিশ দেখলাম, আমি এখনও সত্য নির্ধারণ করার মতো সময় পাইনি, ফ্যাক্ট চেক করার সময় পাইনি। তো এই যে গরু আপনি জবাই করতে পারতেছেন না, মানে পশ্চিমবঙ্গের মুসলমানরা পারতেছেন না, আপনাদের কখনো মনে হয় না যে এই মুসলিমদের প্রতিও আমাদের একটা দায় আছে? আপনার কখনো মনে হয় না যে 61 লক্ষ ভোটারকে এইবারে ভোট দিতে দেওয়া হয় নাই, বা এরকম সংখ্যা কম বেশি হতে পারে, এদের প্রতি আপনার কোনো দায়িত্ব আছে? আপনাদের কখনো এটা মনে হয় না? আবার ধরেন, যখন দিল্লি ইউনিভার্সিটি, যখন কলকাতা ইউনিভার্সিটিতে আলিগড়ে যখন এনআরসি সিএ নিয়ে প্রচুর পরিমাণ ছাত্রদের উপরে হামলা চালানো হলো, দমন পীড়ন করা হলো, শারজিল ইমামকে গত 10 বছর ধরে কারাগারে রাখা হয়েছে, এই যে বারে বারে এরকম করে দমন নিপীড়নের আওয়াজ শোনা যায়, আমাদের এর প্রতি কোনো দায় আছে, এর প্রতি কোনো দায়িত্ব আছে আমাদের? আপনার মনে হয় না? বা আপনাদের কখনো মনে হয় না যে এই দুই বাংলা টেরিটরি দিয়ে আলাদা করে ফেলা হইলো, কাটাতার দিয়ে আলাদা করে ফেলা হইলো, এই ওনাদের সঙ্গে, পশ্চিম বাংলার সঙ্গে, সে হিন্দু হোক মুসলিম হোক, তাদের সঙ্গে আমাদের কোনো মানে মৈত্রী আছে? আপনাদেরকে এটা ফিল হয় না? আমার তো ফিল হয়। আমি মনে করি যে তাদের প্রতি আমার দায় আছে, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। ফলত আমরা এখানে রাজনৈতিক প্রপোজিশন আকারে যেটা হাজির করি, সেটা হচ্ছে যে যেখানেই বাংলা ভাষাভাষীরা আছেন, ধর্মের ভিন্নতা থাকলেও ভাষা এবং সামাজিক যেই মিল আছে, সেই মিলের জন্য আমরা মনে করি তাদের প্রতি হওয়া অন্যায্যতা, তাদের প্রতি হওয়া অবিচার এবং জুলুমের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, সেটাকে প্রতিরোধ করবার দায়িত্ব আছে। ফলত আমরা মনে করি বিজেপি যখন ওই পারে এরকম হামলা চালায়, সেটার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে। একইভাবে আপনারা খেয়াল করেন যে জুলাই মাসে যখন এখানে প্রচণ্ড রকমের গুলি চলছিল, মানে বিজেপি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সব কিছু ঠিক আছে, দিল্লির হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু কলকাতায় কিন্তু এই স্লোগান হয়েছে যে হাসিনা তোমায় ভালোবাসি না। এই স্লোগান কিন্তু কলকাতায় হয়েছে যে হাসিনা তোমায় ভালোবাসি না। তো এই যারা বলছে যে হাসিনা তোমায় ভালোবাসি না, তো এখন আবার যখন মোদি তাদের উপর এরকম নির্বিচারে হামলা চালাচ্ছে, আমাদেরও তো স্লোগান দেবার মতো জায়গা আছে। যখন এনআরসি সিএ করা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা প্রোটেস্ট করেছি। এই ডাকসু ভবন একটা খুবই মর্মান্তিক ঘটনার সাক্ষী। 2019 সালের 22শে ডিসেম্বর, তখন ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নূর, মাঝখানে বলে ডাকসুর ভিপিকে বিবাহের শুভেচ্ছা। তখন ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নূর। এই ছাদ থেকে তখন ছাত্রলীগের পরিষদ নেতাকর্মীদেরকে নিচে ফেলাই দেওয়া হয়েছিল। কেন হয়েছিল আমি এই প্রেক্ষাপটটা বলি, আমি একটু মার্জনা করবেন, আমি বেশি কথা বলতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে তখনকার ভারতীয় হাই কমিশনার আসতে চাইছিলেন একটা প্রোগ্রাম করতে হায়ার স্টাডিজ নিয়ে। আমি তখন সূর্যসেন হলে থাকি। এখনকার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিললে আমরা চিন্তা করলাম যে এই প্রোগ্রাম আমরা আটকাই দিব। সে প্রোগ্রাম আমরা আটকাই দিতে সামর্থ্য হয়েছিলাম। তানভীর হাসান সৈকত ছিলেন তখন ডাকসুর সদস্য, পরে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছিলেন। তিনি ওই প্রোগ্রামটা আয়োজন করতে চাইছিলেন, আমরা প্রোগ্রাম আটকাই দিয়েছিলাম যে প্রোগ্রাম হবে না ঢাকা ইউনিভার্সিটিতে, হইলে আমরা গাড়ির সামনে শুয়ে যাব। যদি আমাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালায় দিল্লি ভারতীয় হাই কমিশন আসতে পারে, ওকে হি ইজ ওয়েলকাম। এই যে আমরা এটা করতে দিলাম না, যখন এনআরসি সিএ হয় তখন যখন আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটিতে, আপনারা দেখবেন একটু গুগল টুকুর ঘাটতে পাবেন, আমরা প্রচুর মিছিল করেছি। সেই মিছিল রাজু ভাস্কর্যে হামলা হয়েছে। এই যে আমরা ভারতীয় হাই কমিশনারকে ঢুকতে দিলাম না, এই জন্য এই ডাকসু ভবনে হামলা চালানো হয়। মানে দুইজন মানুষ, কমপক্ষে দুইজন মানুষ একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়াইছিলেন, যে তারা যে কোনো সময় মরে যেতে পারতেন, এরকম নির্বাচনে হামলা চালানো হয়। তো ফলত এই যে আমরা যে দায়িত্বটি পালন করেছি, এনআরসি সিএ নিয়ে আমাদের কেন মাথা ব্যথা ছিল? আবার ধরেন ভারতীয় হাই কমিশনার এখানে আসতে পারবে না, আমরা কেন ছিল? তখনকার ইস্যু ছিল, তখন প্রচুর পরিমাণে সীমান্তে গুলি হচ্ছিল, প্রচুর সীমান্তে গুলি হচ্ছিল। এখন আবার সেই সীমান্তে গুলির যেই অবস্থা, সেই অবস্থা আবার রিগেইন করতেছে। আপনারা দেখছেন যে গত কয়েকদিনে সীমান্ত অনেকজন, গতকালকে লালমনিরহাটে একজন মারা গেছে, কয়েকদিনকে ব্রাহ্মণবাড়িয়াতে 2জন মারা গেছে, সীমান্তে গুলি ফিরতেছে। তো এই আপনি যদি সীমান্তের গুলি বন্ধ করতে চান, আপনার যেমন করে এইখানে একটা প্রোটেস্ট লাগবে, আপনি যেমন করে এইখানে প্রোটেস্ট করবেন, একই সঙ্গে যারা কেন চলে গেছে, আচ্ছা আমার গলা মোটামুটি উঁচু আছে, আমি শেষ করে দিব। তো আপনি যখন সীমান্তে গুলি চলে, এই সীমান্তের গুলি, হ্যাঁ সীমান্তের গুলি আটকাইতে হইলে যেমন আপনারা এইখানে প্রোটেস্ট করা দরকার, যেটা আমরা করতেছি ইনশাল্লাহ অলরেডি, একইভাবে পশ্চিমবঙ্গে বলেন কিংবা ভারতে বলেন, ওইখানেও আমাদের কমরেডরা আছেন, তাদের সঙ্গে একটা মৈত্রী স্থাপন করা জরুরি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি।
যারা বলেছিল হাসিনা তোমায় ভালোবাসি না, তাদেরকে দিয়ে হাসিনাকে দিল্লি থেকে বের করতে হবে। এর বাইরে আপনার কাছে কোনো ওয়ে নাই। ফলত আমি এই কথাগুলো এই জন্য বললাম যে 1947-এ আবুল হাশিমরা যেই প্রপোজিশন রাখছিলেন যে দুই বাংলাকে এক করো এবং দুই বাংলাকে স্বাধীন করো, এই বাংলাকে স্বাধীন করো, বাংলা একটা ভিন্ন স্বাধীন ভূখণ্ড হিসেবে হাজির হবে, এই প্রপোজিশন একদিন না একদিন বাস্তবায়িত হবে। এটা আমি বলে রাখলাম আজকে। আবুল হাশিমদের এমন করে কেন? আবুল হাশিমদের যে প্রপোজিশন যে দুই বাংলা এক করে দুই বাংলার মধ্যে যে ভাষাগত, যে সামাজিক, যে রাজনৈতিক, যে সাংস্কৃতিক মেলবন্ধন আছে, সেই সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমেই এখানেও একটা নতুন জাতিরাষ্ট্র তৈরি হইতে পারে, সেই প্রপোজিশন তখন নানা কারণে এই সেখানে লন্ডনের একটা প্রভাব ছিল। লন্ডন এসে বলতেছে বেঙ্গল বিধানসভায় ভোট হবে, কোনো এক পক্ষে মেজরিটি হলেই নাকি বাংলা ভাগ হয়ে যাবে। তো ফলত আমি টেরিটরি দখল করার কথা বলছি না। এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনারা একটা কাটপিস করবেন না, শ্রোতারা আমার এই কথাটাকে ভুল দিবেন না। আমি টেরিটরি দখল করার কথা বলতেছি না, আমি বলছি কালচারের কথা, আমি বলছি সোশ্যাল নর্মসের কথা। যে এই সোশ্যাল নর্মস এবং কালচারের যে মেলবন্ধন পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের আছে সেটা চলতে থাকবে। এবং change tv.press এক ফোঁটা হলুদও নেই।